আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। গ্লোবাল এজেন্ডা হিসাবে বাংলাদেশ সরকার যেটা করেছে খুব ইন্টারেস্টিং একটা কাজ। 2030 সাল পর্যন্ত একটা পরিকল্পনা করেছে, সেখানে কৃষির উপর একটা পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনাতে যেটা অবজেক্টিভ হচ্ছে এই যে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে কন্টিনিউয়াসলি, এবং এটা করার জন্য দুটো জিনিসের উপর এমফাসাইজ দিয়েছে এই 2030 সালের প্ল্যানে। একটা হলো যে কৃষকের আপনার ইনকাম বাড়াতে হবে এবং ইল বাড়াতে, কৃষকের ইনকাম বাড়াতে হবে। এই দুটো জিনিস যদি করতে হয় তাহলে কী করতে হবে? টেকনোলজিকে নিয়ে আসতে হবে খুব ভালোভাবে, যেটা দরকার। আর সাথে সাথে কিন্তু টেকনোলজি ফার্ম মেকানাইজেশন করতে হবে, কারণ আমাদের দেশের সন্তানরা, কৃষকের সন্তানরা যদি কৃষিকাজে থাকে, এই দুটো কাজ করেছে। তার সাথে সাথে এক্সটেনশন নিয়ে আসছে, অন্যান্য সব কিছু নিয়ে আসছে, কিন্তু এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এবং এই কাজটা কিন্তু গত কয়েক বছর ধরে সরকার করে যাচ্ছে, গত 3-4 বছর ধরে ভেরি জেনারেসলি সাপোর্ট দিয়েছে। কৃষি যন্ত্রপাতিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভর্তুকি দিয়েছে, এবং গত 2 বছর ধরে যে ভর্তুকিতে দিয়েছে সেটা ধান কাটার যন্ত্রের ক্ষেত্রে দিয়েছে 50%, এবং ধান লাগানো যন্ত্রের ক্ষেত্রে 50%-এর উপরে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? যে সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে, সরকার প্রমোট করছে কৃষি যন্ত্রপাতি। তার কারণ একটাই যে আমাদের দেশে খাদ্য স্বয়ংসম্পন্ন হতে হবে, ইল বাড়াতে হবে এবং কৃষকের ইনকাম বাড়াতে হবে। যন্ত্রতে চাষ করলে কী হবে? খরচ কম হবে এবং ইনকাম বাড়বে। তাহলে সরকারের যে আপনার গোল আছে 2030 সাল পর্যন্ত, ভেরি সঠিক একটা গোল আছে, এবং ভেরি ক্লিয়ারলি এই গোলটাকে কিন্তু আটার করেছে। এবং এটার উপর মাত্র কয়েকদিন আগে রিভিউ হয়ে গেল বাজেটের পরেও। হঠাৎ করে আমরা যেটা দেখলাম যে কৃষি যন্ত্রপাতির উপরে কিন্তু আপনার ভ্যাট আরোপ হয়েছে, এবং এটা বলা হয়েছে বিক্রয় পর্যায়ে ভ্যাট। অর্থাৎ আপনি কৃষি যন্ত্রপাতি আমদানি করেন আর লোকালি প্রডিউস করেন, যাই করেন না কেন, কৃষক যখন সে যন্ত্রটা কিনবে তখন তার ইনভয়েসের মধ্যে দেখতে পাবে এর দাম কত এবং ভ্যাট কত আরোপ করা হয়েছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি এক্সাম্পল হিসাবে, ট্রাক্টরের ক্ষেত্রে যেটা বলেছে, যখন ট্রাক্টর পোর্ট দিয়ে ঢুকবে তখন ভ্যাট দিতে হবে, আর যখন ট্রাক্টর কৃষকের কাছে বিক্রি করবে, করার পর যখন কৃষকের কাছ থেকে ভ্যাটটা আমরা আদায় করে নেব, তখন ওটা আমরা এক্সাম্পশন পাবো। তার মানে 15% ভ্যাট থেকে গেল। পাওয়ার টিলার ক্ষেত্রে 15% ভ্যাট দিয়েছে, আপনার রাইস কম্বাইন হারভেস্টারের ক্ষেত্রে দিয়েছে, আর আবার দিয়েছে আপনার ধান লাগানো যন্ত্রের ক্ষেত্রে। ট্রাক্টরের ক্ষেত্রে এই 15% তো ভ্যাট দিল, তাতে কি হবে ইম্প্যাক্টটা? 10 লক্ষ টাকার একটা ট্রাক্টর 1,50,000 টাকায় কিনতে হবে। ট্রাক্টরের সাথে যদি অন্যান্য এলিমেন্ট অ্যাড করা হয়, রিপার মানে যে সমস্ত এলিমেন্ট লাগে, তখন হয়তো দেখা যায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু অ্যাড করতে হবে। পাওয়ার টিলার ক্ষেত্রে প্রায় 60,000 টাকা অ্যাড করতে হবে। কম্বাইন হারভেস্টার 7 লাখ টাকার একটা কম্বাইন হারভেস্টারে 1,05,000 টাকা ভ্যাট দিতে হবে বাড়তি। এবং আবার যে ধান লাগানো যন্ত্র কেবল মানে সূর্যের মুখ দেখেনি, কেবল ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই যন্ত্রটার ক্ষেত্রেও কিন্তু ভ্যাট আরোপ হয়েছে। 3-4 লাখ টাকার একটা যন্ত্রের ক্ষেত্রে 60 থেকে 70,000 টাকা দিতে হবে। এখন অবস্থাটা কী দাঁড়াবে? কৃষক যখন হঠাৎ করে এটা কিনতে যাবে, তখন কিন্তু এইসব অবস্থা দেখে কিন্তু চমকে যাবে। একদিকে কৃষকের মনের মধ্যে আছে যে আমি সাবসিডি পেয়েছি বলে আমি কিনবো, আরেকদিকে দেখবে যে ঠিক যেটা চিন্তা করেছিল, তার কাছে যে টাকা ছিল তার চেয়ে বাড়তি টাকা দিতে হবে, সে আতঙ্কিত হবে। আর একটা জিনিস হবে কি, আর একটা কনফিউশন তৈরি হবে। কনফিউশন এই কারণে হবে, কারণ আমাদের দেশে যেটা হয়, এটা হজে বরলা হয় বাজেটের পরে। তখন কী হয়, মনে করা যে ভ্যাট লাগবে, নাও লাগতে পারে, তখন 1-2 মাস কিন্তু এভাবে চলে যায়। তাহলে কী হবে? এই 1-2 মাস কেনা থেকে কৃষক বিরত থাকবে। এখন দেখেন হাওড় এলাকায় বন্যা হয়েছে, দেশে প্রচুর বৃষ্টি, চালের দাম বাড়তে শুরু করেছে, এবং 50, 60, 70 টাকা হয়ে গেছে চালের দাম। এই পরিস্থিতিতে আবার সামনে যে বড় সিজন আসছে, বর্ষাকালীন ধানের সিজন, এটা সবচেয়ে বড় সিজন। উৎপাদনে কম হলেও কিন্তু সারফেস অনেক বেশি। এখন কৃষক যন্ত্রপাতি কিনে এই সিজনে ঝাঁপায় পড়বে, যেখানে অনেক বেশি ধান উৎপাদন হবে, চাল উৎপাদন হবে, যে থেকে চালের দাম কমতে থাকবে। উল্টাটা হবে, কৃষক যন্ত্রপাতি কিনবে না, না কিনলে কী হবে? আবার কিন্তু কৃষি বাড়ি খাবে। এবং এই যে ফুড সিকিউরিটির কথা বলা হয়েছে 2030 সালে যে প্ল্যানের মধ্যে, এই ফুড সিকিউরিটিটা কিন্তু নিশ্চিত হবে না। তাহলে কী হবে? আলটিমেটলি কিন্তু কৃষকের ক্ষতি হবে। এবং সবচেয়ে অবাক ব্যাপার একটা জিনিস, আমাদের কিন্তু বিবেক দিয়ে বোঝা উচিত ছিল যে এই স্বাধীন দেশ হয়েছে প্রায় 40-45 বছর আগে। এই স্বাধীন দেশে এই প্রথম কিন্তু কৃষক একটা যন্ত্র কিনবে সে ভ্যাট দিয়ে। এটা অদ্ভুত একটা ব্যাপার। যন্ত্র কৃষককে ভ্যাট দিয়ে কিনতে হবে কেন? কৃষক জানে যে আমাদের পাশে গভর্নমেন্ট আছে। শুধু আমাদের দেশের কৃষক নয়, ইউরোপের কৃষক জানে তাদেরকে ভর্তুকি দিয়ে কৃষিকাজ করায়, ইভেন হারভেস্ট করার পরে ফসল কিনে ভর্তুকি দিয়ে। আর আমাদের দেশে চাষবাস করবে যে যন্ত্রটা, তাকে ভ্যাট দিয়ে তাকে কিনতে হবে। ভর্তুকি একদিকে দিচ্ছে, আর একদিকে ভ্যাট দিতে হবে। আবার যেটা হয়েছে যে এবারে কৃষি আপনার বাজেটে কিন্তু ভর্তুকির প্রভিশন আছে, প্রায় 1500-1600 কোটি টাকা মতো ভর্তুকি আছে।
এই যে এত বড় একটা ভর্তুকি আছে, সেখানে এই যে কৃষি যন্ত্রপাতি প্রায় 800-900 কোটি টাকা বিক্রি হয়, এই 800-900 কোটি টাকাতে যদি ভ্যাট না দিতে হতো কৃষককে, তাহলে মাত্র সরকারের ইনকাম কমতো মাত্র 100 কোটি বা 100 কোটি টাকা। তাহলে ওখান থেকেই যদি কম দিয়ে, ভর্তুকি কম দিয়ে এখানে যদি আপনি ভ্যাটটা না রাখতো, লাভ হতো কি, যে কৃষকের ছেলে কৃষিকাজ করতো, কৃষক সহজে কৃষিকাজটা করতো। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে যে প্রবলেমটা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 3-4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে গেছে, কৃষিকাজ ঘরে বসে করা যায় না, মাঠে যেতে হয়, পানিতে রাখতে হয়। এই হাই টেম্পারেচারে তো কৃষকও কাজ করতে চায় না, সেক্ষেত্রে একটা যন্ত্র হাতে পেলে তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারতো, এবং সময় মতো কাজটা করলে কী হতো, ভালোভাবে করলে কিন্তু ইলটা বাড়তো। আর মাঝখানে কী হতো, আপনার খরচ অনেক গুণে কমে যেত, 15-20% মতো কমে যেত, এবং তাতে কী হতো, চাল উৎপাদন খরচ কম হতো, এবং চাল উৎপাদন খরচ কম হলে কম দামে চাল বিক্রি করে কিন্তু কৃষকের লাভ হতো। তাহলে এই যে মিড টার্ম একটা অবজেক্টিভ সরকার বলেছিল যে উৎপাদন বাড়াতে হবে আর কৃষকের ইনকাম বাড়াতে হবে, তাহলে কৃষি যন্ত্রপাতি একমাত্র সম্বল আমাদের, যেটা দিয়ে উৎপাদনও বাড়া সম্ভব এবং খরচও কমানো সম্ভব। আমি মনে করি যে এটা খুব একটা রেসপন্সিবল একটা সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্তটা নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, অথবা ভুল করে কোথাও কিছু একটা করেছে। আমি মনে করি ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত, বাজেট রিভিউর কথা চিন্তা না করে নেওয়া উচিত, এই কারণে যে কৃষককে এখনই এই যন্ত্র কিনতে হবে, তার আগে ডিক্লারেশন দেওয়া উচিত যে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি থাকবে না। না থাকলে কী হবে, কৃষি যন্ত্রপাতি কৃষক কেনা শুরু করবে এবং সামনে আমন সিজনের জন্য সিরিয়াসলি ঝাঁপায় পড়বে, এবং আমাদের যে চালের দাম বেড়ে গেছে, এই দামের উপর এফেক্টটা অতটা থাকবে না, তারা আস্তে আস্তে কিন্তু চালের দাম কমতে শুরু করবে। এই মুহূর্তে আমার মনে হয় যে কৃষকের এই ভ্যাটটা তুলে দেওয়া উচিত, উইদাউট এনি ডিবেট, উইদাউট এনি টক। কারণ পার্লামেন্টে যদি বিতর্ক হয় ভ্যাট নিয়ে, কৃষকের ভ্যাট নিয়ে, তাহলে এটা একটা সর্বনাশের ব্যাপার। তো আমি মনে করি না যে এরকম একটা বিষয় নিয়ে কোনো পার্লামেন্টে তর্ক হওয়া উচিত, এক চান্সে এটা চলে যাওয়া উচিত, এটাই আমি মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট। চালের দাম বাড়ার পিছনে অ্যাকচুয়ালি আমাদের কাছে তো কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আমাদের দেশে তেমন কোনো স্ট্যাটিস্টিক্স নাই যেটাতে বলা যাবে যে কত ধান উৎপাদন হয়েছে, বা কত জমিতে ধান লাগানো হয়েছিল, অথবা ধানের কতটা ক্ষতি হয়েছে, বা ফ্লাডে কত ধান নষ্ট হয়েছে, এটা একটা প্রবলেম। কিন্তু ইন জেনারেল আমরা দেখতে পাই যে কৃষক কিন্তু ধান চাষ করেই, কম দাম পায় আর যাই হোক, কিন্তু এখান থেকে উঠে যায় না, অল্প কিছু কৃষক উঠে যায়, অন্যান্য ফসল করে। তাহলে আমরা যদি ধরে নিই যে ধান চাষ কৃষক করেছিল, আমরা যদি ধরে নিই যে আমাদের এই হাওড়ে বন্যা হওয়ার কারণে 5-6% জায়গাতে আপনার কি বলে ধানে এফেক্ট করেছে, তাহলে আমার মনে হয় না এত বেশি দাম বাড়ার পিছনে কোনো কারণ আছে। আমি বলতে চাই একটি কথা, যে আমাদের দেশে কয়েকটা কারণে ধানের দাম বাড়ে। একটা হয় কি, অনেক সময় মিলাররা একটা হোর্ডিং করে, তখন হয় কি, মিলাররা হোর্ডিং করে কেন, যখন দেখতে পায় যে প্রাকৃতিক দুর্যোগ আছে, অথবা সম্ভাবনা আছে ধান চাষ হওয়ার, ধান কম হওয়ার, অথবা সম্ভাবনা আছে ধানের বা চালের শর্ট হওয়ার, তখন ওরা হোর্ডিং করে ফেলে। যখন হোর্ডিং করলে কী হবে, তখন সরবরাহ কম থাকে, সরবরাহ কম থাকলে তো দাম বাড়তেই হবে। সেকেন্ড হলো, অতিরিক্ত বৃষ্টিতে যেটা হয়, কৃষক ধান শুকাতে পারে না, মিলাররা ধান শুকাতে পারে না, তখন হয় কি, অনেক সময় মিল কিন্তু ঠিক মতো চলে না, যার কারণে কিন্তু একটা সম্ভাবনা আছে, সরবরাহের উপরে ব্যাপার আছে। আর থার্ড হলো, সরকার যে কাজটা করেছে, ঠিক আছে, গরিব বাঁচাতে হবে, সরকারের যে গুদামে যে আপনার যে চাল ছিল সে চাল দিতে হবে, সব ঠিকই দিয়েছে। এত তাড়াহুড়ো করে এত বেশি চাল আনলোড করা ঠিক হয়নি, কারণ আমাদের দেশে তো একেবারে না খেয়ে মানুষ মরে যাচ্ছে না, মানুষ কিন্তু এখনও বেঁচে আছে। এবং এই ক্ষেত্রে হয়েছে কি, যখন আপনার দেখা গেল যে সরকারের যে চাল ছিল সেটা পরিমাণ কমে আসতে শুরু করলো 2 লক্ষ টনের কাছাকাছি, তখন মনে হচ্ছে যে বোধহয় সব গেল। আমাদের দেশে তো লাগে 3 কোটি টন মানে চাল লাগে, সেখানে সরকারের কাছে থাকে প্রায় 10 থেকে 14 লক্ষ টন। কমলে এটাকে একটা বেঞ্চমার্ক ধরে নেওয়া হয়, এবং এটাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যায়, এবং তখন মনে করে যারা সুযোগের সন্ধানী তারা কিন্তু তখন হোর্ডিং করতে থাকে। হোর্ডিং করলে হয় কি, সরবরাহ কমতে থাকে, তখন এটা বাড়তে থাকে। আমি বলছি না যে এক্স্যাক্টলি ফ্যাক্ট দিয়ে আমি বলতে পারছি না। আমি মনে করি যে সরকারের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত যে ধান চাল কেউ হোর্ডিং করতে পারবে না, যে 1 কেজি ধান উৎপাদন করতে যদি ম্যানুয়ালি করা হয় চাষবাস, যদি পানি দেওয়া হয় যন্ত্র দিয়ে, যদি ম্যানুয়ালি ধান লাগানো হয়, আর ম্যানুয়ালি যদি ধান কাটা হয়, তাহলে কী হয়, খরচ পড়ে প্রায় 20 থেকে 22 টাকা। কিন্তু চাষবাস যদি করা হয় আপনার যন্ত্র দিয়ে, পানি দেওয়া হলো যন্ত্র দিয়ে, লাগানো হলো যন্ত্র দিয়ে, হারভেস্ট করলো যন্ত্র দিয়ে, তাহলে কী হবে, আপনার কস্ট অফ প্রোডাকশান হয় 14-15 টাকা, এই 7-8 টাকা কিন্তু সেভ হয়ে যায়। এখন যেহেতু যন্ত্র দিয়ে লাগালে সুবিধা হচ্ছে এই, যখন লাগানো দরকার তখন লাগালো, অর্থাৎ সিজনে ঠিকমতো টাইমটা ম্যাচ করলো, তাতে ধান কিন্তু ফটো পিরিয়ডটা ঠিক থাকলো, আপনার ঠিকমতো চাষ হলো, ঠিকমতো লাইনটা ঠিকমতো হলো, হারভেস্ট হলো, আপনার হারভেস্টে ধান ঝরে পড়লো না, তাতে কী হলো, আপনার ইল্ডও বেড়ে গেল, একদিকে ইল বাড়লো আর একদিকে হলো কি খরচ কমলো। আমরা ধরলাম যে ইল বাড়লো না,
সেখানে যদি খরচ যদি 30% কমে যায়, এটি তো কৃষকের লাভ। এই লাভটা পেলে তো অনেক বেশি লাভ। অ্যাকচুয়ালি কৃষিতে পড়াশোনার কয়েকটা ধাপ আছে। একটা হলো কৃষি আপনার হায়ার ডিগ্রি, পিএইচডি অথবা অ্যাগ্রোনমিতে মাস্টার বা অনার্স পাস করলো। এদের কাজ হলো এক্সটেনশনের কাজ করা বা রিসার্চ করা বা গবেষণা করা। আরেকটা হচ্ছে ডিপ্লোমা এরিয়া, যারা মোটামুটি মাঠে ময়দানে কৃষকের পাশে কাজ করবে। আরেকটা হলো আপনার সেমি ডিপ্লোমা, যারা আপনার কৃষিতে ব্যবসায় ইনভলভ হবে, লাগে ডিলার হবে, ট্রাক্টর চালাবে, পাওয়ার টিলার চালাবে বা এই সময়ের ব্যবসা করবে। তো আমাদের দেশে হায়ার ডিগ্রি প্রচুর পরিমাণে বেরোচ্ছে প্রতি বছর। এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেকগুলো আছে, ডিপ্লোমাতেও অনেক সংখ্যাত লোক বেরোচ্ছে। হয়তো বা কোয়ালিটিটিভ ইমপ্রুভমেন্ট ডিপ্লোমাতে আপনার পড়ার দরকার আছে, যে সিলেবাসটাকে ইমপ্রুভ করে আরও সুন্দর করে এটা পড়াতে হবে। আর যেটা শেষের দিকে যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে আপনার সেমি ডিপ্লোমা, সেটাতে কিন্তু জোর দেওয়া উচিত। আমাদের দেশে কোনো ডিলার যারা আপনার সার বেচে, বীজ বেচে, কীটনাশক বিক্রি করে, কৃষি যন্ত্রপাতি বিক্রি করে, অথবা কৃষির অন্যান্য রসদ যেমন আপনার অ্যানিম্যাল হেলথের প্রোডাক্ট বিক্রি করে বা ফিড বিক্রি করে, মিনিমাম 15 দিনের একটা ভালো ট্রেনিং ছাড়া কোনো অবস্থাতে এদেরকে লাইসেন্স দেওয়া উচিত নয়। এখন কি হয়েছে, সমস্ত টেকনোলজি দেশের বাহির থেকে নিয়ে আসছে প্রাইভেট সেক্টর। দেশীয় টেকনোলজি আছে কিন্তু যথেষ্ট না। যেহেতু বাহির থেকে সমস্ত টেকনোলজি বাহির থেকে আসছে, প্রাইভেট সেক্টর কী করে, তার ডিলারের কাছে সব টেকনোলজি দিয়ে দেয়। আর কৃষকের প্রবলেম হলে দৌড়ে আসে ডিলারের কাছে, কারণ তার কাছে বাকি নেই, তার কথা শোনে এবং কোনো সময় তাদের কথা শুনে কিন্তু লাভবান হয়েছে। তাহলে এই যে অশিক্ষিত ডিলার কৃষককে যে অ্যাডভাইস করছে বা তার হাতে একটা পণ্য তুলে দিচ্ছে, কখনো লাভ হয় কখনো লাভ হয় না, কৃষকের ক্ষতি হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের রোলটা অনেক ডমিনেটিং হতে পারে। আমি তো 15 দিন বলেছি, এটা 3 মাস হলে আরও ভালো হয়। এবং যারা অলরেডি ডিলার, তাদের লাইসেন্স রেনিউ করতে হলেও 3 মাসের ট্রেনিং দরকার, 15 থেকে 3 মাস। আর যারা ডিলার লাইসেন্স চায় তাদেরও এই ট্রেনিং হওয়া দরকার। তাহলে লাভ হবে এই যে এরাও কিন্তু অনেক শক্তিশালী এক্সটেনশন ওয়ার্কার হিসেবে কাজ করবে। আপনি প্রণোদনার কথা বলেছেন, খুব ভালো একটা কথা বলেছেন, যে আমরা যদি আজকে ধরি এগ্রিকালচার এক্সটেনশন বা ডিএলএস বা ফিশারির ফিল্ড স্টাফদের জন্য কোটি কোটি টাকার বাজেট কিন্তু আমরা খরচ করছি, কারণ 25,000 এগ্রিকালচার এক্সটেনশন লোক আছে, ডিএলএসের লোক কম নেই, এবং ফিশারিতেও অনেক লোক আছে। এদের বসা, এদের মুভমেন্ট, এদের বেতন, ইনসেন্টিভ সব মিলে কিন্তু কোটি কোটি টাকা খরচ করছে। আমি মনে করি যে সমস্ত ডিলার ট্রেনিং নেবে, তাদেরকে সাবসিডাইজ ট্রেনিং দিয়ে তাদের ডিলার লাইসেন্স দেওয়া উচিত এবং তাদের রিনিউ করা উচিত। আমরা যেসব যন্ত্রপাতি নিয়ে কথা বলছি, যেগুলো খুব সাকসেসফুল ইন্ট্রোডিউস হয়েছে, তার মধ্যে ট্রাক্টর এবং পাওয়ার টিলার। এদেশের প্রায় 90% জমি কিন্তু ট্রাক্টর পাওয়ার টিলারদের চাষবাস হয়। আর আমরা বলছি যে কেবল ইন্ট্রোডিউস হয়েছে ধান লাগানো যন্ত্র, এবং যথেষ্ট এটা দিয়ে যদি কেউ ব্যবসা করে তার জন্য প্রফিটেবল, কেউ যদি ধান লাগায় যেমন ইল বাড়বে, তার জন্য প্রফিটেবল ইল হবে। আর কম্বাইন হারভেস্টার আপনি নিজেই বুঝতে পারছেন, এবার এই হাওড়ে যখন ধান ডুবে গেল, ধান কাটার লোক নাই, যখন বর্ষাতে গোটা দেশে থই থই করছে, তখন কিন্তু ধান কাটার লোক নাই, তখন এই যন্ত্রপাতি দিয়ে কিন্তু অনেকে ধান কেটেছে। এবং এইসব জায়গাতে ধান কাটলে প্রফিটেবলি ধান কাটা সম্ভব হয়। এই যন্ত্রগুলোর ভিতরে কোনোটাই কিন্তু দেশে উৎপাদন হয় না, প্রায় সবগুলো বাহির থেকে আসে। পাওয়ার টিলার ক্ষেত্রে ছোটোখাটো ইনিশিয়েটিভ আছে অ্যাসেম্বলিংয়ের, কিন্তু যেহেতু বিক্রয় পর্যায়ের ভ্যাটের কথা বলা হয়েছে, অতএব ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার বা ধান লাগানো যন্ত্র যেই কিনবে না কেন, দেশি যন্ত্র কিনুক আর বিদেশি যন্ত্র কিনুক, তাকে ভ্যাট দিতেই হবে। অর্থাৎ কৃষককে ভ্যাট দিতে হবে, এবং এটা পুরোপুরিভাবে ইম্পোজ হয়েছে কৃষকের উপরে। যারা আমদানি করছে তারা কিন্তু ভ্যাট দেবে না, তারা কিন্তু কৃষকের কাছ থেকে ভ্যাট নিয়ে নেবে, এবং কৃষককে কিন্তু ভ্যাটটা দিতেই হচ্ছে। আলটিমেটলি ইম্প্যাক্ট হলো কৃষককে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। এটা কিন্তু প্রোডাকশনের সাথে কোনো রিলেটেড নাই বা আমদানির সাথে কোনো রিলেটেড। সরকারের অনেক দায়িত্ববান হওয়া উচিত। আমি মনে করি যে কোনোভাবে হোক, হয় একটা ভুল হয়ে গেছে অথবা কেউ দায়িত্বহীনভাবে কাজটা করেছে। দায়িত্ববান হওয়ার ব্যাপারটা কি, যে একদিকে যেমন কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে ওভারঅল, তারপরে এই যে ভ্যাটটা থেকে যে আদায় হবে 1,120-130 কোটি টাকা, ওই ভর্তুকির অংশের কিছুই না, ভেরি স্মল অ্যামাউন্ট। আর আরেকদিকে হলো যে বেসিক্যালি এইসব যন্ত্রপাতিতেও কিন্তু ভর্তুকি দেওয়া হয়েছে 50% পর্যন্ত। তাহলে এটা কৃষককে কনফিউজ করবে। আমি মনে করি না যে এটা খুব একটা ভালো কাজ হয়েছে। এটা ইমিডিয়েটলি এটা কারেকশন করা উচিত। আমার ধারণা এটা ভুল করে কিছু একটা হয়ে গেছে, এবং এই ভুলটাকে শুধরে নেবে ইমিডিয়েটলি। এবং আম কিন্তু যথেষ্ট অর্থকরী একটা ফসল হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। আমের যেমন আপনার মানে ফ্রুট হিসাবে যেমন ভ্যালু আছে, ইন্ডাস্ট্রিয়াল ইনপুট হিসেবে কিন্তু একটা বিরাট একটা ভ্যালু আছে। কারণ আমরা যদি ম্যাঙ্গো জুসের কথা বলি, আমাদের দেশের মানুষও পছন্দ করে, দেশের বাইরে যারা আছে আমাদের বাঙালি, তারাও কিন্তু ম্যাঙ্গো জুস খায় বা বিদেশিরা ম্যাঙ্গো জুস খায়, এবং যথেষ্ট একটা বড় বাজার তৈরি হয়েছে।
এখন যেটা হয়েছে আমের ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে আমার আম আমি হারভেস্ট করব, যখন আমি মনে করব হারভেস্ট করার দরকার তখন আমি হারভেস্ট করব, কিন্তু সেই সুযোগ নাই। সবচেয়ে বড় এলাকা আমের সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এখন নতুন এলাকা হয়েছে আপনার চুয়াডাঙ্গা, মেহেরপুর, সব জায়গায়। সেখানে কিন্তু স্থানীয় প্রশাসন কী করেছে, সেখানে বলেছে যে আম হারভেস্ট করা যাবে একটা পিরিয়ডের আগে না। চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে বলেছিল যে 25 মে আগে আম হারভেস্ট করা যাবে না। এখন দেখেন আম হারভেস্ট করার 3টা স্টেজ আছে। একটা হচ্ছে আর্লি ম্যাচিওর, ম্যাচিওর আর রাইপেন, মানে পাকা আম। আর্লি ম্যাচিওর থেকে ম্যাচিওরিটি হয়ে আসতে লাগে 10 থেকে 15 দিন, আর ম্যাচিওর থেকে পাকতে লাগে আরও 10 থেকে 15 দিন, আর পাকার পরে আম থাকে প্রায় 10 থেকে 15 দিন। এই যে একটা 45 ডেজের একটা গ্যাপ আছে, ধরেন 30 থেকে 45 দিনের, এই গ্যাপটা যদি কৃষকের হাতে থাকে, কৃষক কী করবে? তার গাছের আম তো একসাথে সব পাকে না, যেগুলো আপনার আর্লি ম্যাচিওর সেগুলোকে নামাবে, যেটা ম্যাচিওর সেটাকে নামাবে, তারপর পাকাটাকে নামাবে বা পাকার আগে আগে নামাবে। লাভ হবে এই কৃষক ধরে আস্তে আস্তে করে এটা বিক্রি করবে। এখন যেটা করেছে আপনার দিন নির্ধারণ করার কারণে সবগুলো আমকে প্রায় একই সাথে নামাতে হচ্ছে, কারণ আর্লি ম্যাচিওরটা ম্যাচিওর হয়ে গেছে, ম্যাচিওরটা প্রায় পেকে গেছে। তখন এই যে একসাথে নামানোর পরে কী হয়েছে, তারপরে যখন সময় পেল মাত্র 2-3 দিন, তারপর রোজা শুরু হয়ে গেল। আমরা নিজেরা জানি রোজাতে মানুষ 2 বার খায়, একবার খায় সন্ধ্যার সময়, একবার খায় সকালবেলায়। সকালবেলায় কেউ আম দিয়ে কিন্তু রোজা ধরবে না, কারণ অনেকেরই অ্যাসিডিটি প্রবলেম আছে, বা এটা জেনারেলি কেউ করে না। জেনারেলি আপনার ইফতার করার পরে একটু আম খায়, 1-2 পিস। কিন্তু আম এদেশের মানুষ কীভাবে খায়? সকালবেলায় খায়, দুপুরবেলায় খায়, বিকালবেলায় খায়, নাস্তা খায়, সবই আম দিয়ে খায়। যে দেশের মানুষ 6-7 বার আম খায়, সে দেশের মানুষ একবার আম খাচ্ছে। এখন কি হয়েছে, অনেক আম একসাথে পেকে গেছে, অনেক আম একসাথে বাজারে চলে আসছে, যার কারণে আমের দাম স্থানীয় পর্যায়ে, যেখানে আম হারভেস্ট হয়, অনেক কমে গেছে। ঢাকা শহরের লোক ঠিক আছে এখনও 50-60-70 টাকা আম কিনে খাচ্ছে, কিন্তু যেখান থেকে আম বিক্রি হচ্ছে সেখানে 25-30 টাকা কিন্তু কেজি আম বিক্রি হচ্ছে। প্রবলেমটা যেটা হয়ে গেল যে এত আম এখন করবে কি মানুষ? দেখবেন আপনি ইভেন আরও কয়েকদিন পর আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আম তো রাখা যায় না বেশিতে, আবার আমরা জানিও না যে আম হারভেস্ট করে কিভাবে আম রাখতে হয়। আম ধুতে হবে, নাহলে তার গায়ে যে আঠা থাকে, আঠার কারণে ফাঙ্গাস হতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। যে আম 15 দিন রাখা যাবে সে আম 5 দিনও রাখা যাবে না। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা আমি বলবো একটা দুর্বিষহ অবস্থা। এবং এই দুর্বিষহ অবস্থার কারণে আমি মনে করি যারা এই সমস্ত আপনার সাজেশন দিয়েছে বা যে সমস্ত ফোর্স প্রয়োগ করেছে, এটা একেবারেই করা ঠিক হয়নি, এটা অনিয়মতান্ত্রিক হয়ে গেছে। আর মাঝখানে একটা যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমরা এক্সপোর্টের জন্য আমরা বলেছি কৃষককে যে ঠোঙ্গা লাগিয়ে আম চাষ করো। এখন এক্সপোর্ট হবে না একটা দোদুল্যমান অবস্থার মধ্যে রয়েছে। এখন কৃষক গাছ থেকে তো আম নামাতে হচ্ছে, আম নামে তো রাখতে পারবে না। এক্সপোর্টের আম তো আর্লি ম্যাচিওর বা ম্যাচিওর আম পাঠাতে হবে, পাকা আম তো এক্সপোর্ট করা যাবে না। এখন এই পরিস্থিতিতে যদি এক্সপোর্ট না হয় বাল্ক কোয়ান্টিটি, কৃষকের অনেক ক্ষতি হবে, এবং ক্ষতি হওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখেছেন আজকে পত্রিকাতে অনেক কথাবার্তা আসছে এটার পরে, এবং এটাই যদি হয় আলটিমেটলি কিন্তু এরপরে কেউ আর আম ওইভাবে ঠোঙ্গাতে কেউ করবে না। ঠোঙ্গাতে আম করার মানে অ্যাডভান্টেজ দুটা, একটা হলো দেখতে অনেক সুন্দর হয় এবং অনেক সুমিষ্ট হয়। তার কারণ হলো এটা তো সূর্যের আলো থেকে অন্য জায়গা থেকে কীটনাশক লাগে না, অন্য কিছু লাগে না। তো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি একটা টেকনোলজি দিতে গেলাম, কিন্তু যেহেতু মার্কেট পেল না, যার জন্য টেকনোলজিটা রিভার্স হয়ে গেল। এবং এই দুর্বিষহ অবস্থা থেকে কৃষককে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এই যে সরকার পর্যায়ে নেগোশিয়েট করা, বাইরে যেসব ক্ষেত্রে আমের যাওয়ার কথা। আমার মনে হয় যে বিমানের ভাড়া কমিয়ে দেওয়া, যাতে করে তাড়াতাড়ি করে আমগুলো বিদেশে পাঠাতে পারে, এবং আমার মনে হয় যে এটাকে লাভজনক ফসল হিসাবে যাতে ভালো করতে পারে, যার জন্য কৃষকের সুবিধার জন্য সরকারের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটা যেটা এলিমেন্ট অ্যাড হয়েছে সেটা হচ্ছে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট বলেছে যে আমরা তোমাদের আম সব চেক করব, তারপর ঠোঙা খুলতে দেব, এই যে একটা ব্যাপার। কিন্তু তারা বলছে প্রি চেক করার পরে এই সমস্ত যাবে। ঠোঙা যেখানে লাগানো আছে, আমাদের কৃষকের উপর কনফিডেন্স থাকা উচিত। আমাদের দেশের বিজ্ঞানী, খুব ব্রিলিয়েন্ট বিজ্ঞানীরা এটাকে আপনার সুপারভাইজ করছে, এই কনফিডেন্স তো নিজের উপর থাকা উচিত। তাতে হবে কি সুবিধা যে কেউ তো নিশ্চয়ই আম পাঠায় ব্যাক করে আনবে না। আমার মনে হয় কোয়ারেন্টাইনে একটু কড়াকড়ি কিছু করা উচিত নয়। আমার মনে হয় এখানে ছাড় দেওয়া উচিত, সাথে সাথে ভালো নেগোশিয়েট করা উচিত, যাতে এমটি স্পেস আছে, যে স্পেসে আম ভরে বাইরে যেতে পারে। আমাদের দেশের মিশনগুলো বাইরে কথা বলা উচিত যে লোক আমরা তোমাদের জন্য এত আম প্রিপেয়ার করেছি, এই আম আসতে দাও। কেউ কীটনাশক বা অন্যান্য হেভি মেটাল আমে অ্যাপ্লাই করেনি, এটা ভালো আম। এইভাবে কিন্তু আমার মনে হয় একটা মার্কেট ক্রিয়েট করে কৃষককে সাপোর্ট করা উচিত। আম তো বাইরে প্রচুর, ফিলিপিন থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে যায়, ভিয়েতনাম থেকে আম যায়, এবং আমাদের দেশ থেকে ইমিডিয়েটলি 5-6 হাজার টন আম যেতে পারে, এবং সেটা অত্যন্ত বাস্তব। আমার মনে হয় এবার আমি যতটুকু শুনেছি প্রায় 3,000 টন আম এক্সপোর্ট করার মতো করে ঠোঙ্গা দিয়ে করা হয়েছে। এবং ঠোঙ্গা দিয়ে যে টেকনোলজি অ্যাপ্লাই করা হয় ভেরি কস্টলি, কারণ 1 কেজি আমে ঠোঙ্গা লাগাতে
প্রায় খরচ পড়ে 12-13 টাকা, এটা অনেক টাকা কিন্তু। আর ঠোঙাল আম যদি বাংলাদেশের মার্কেটে বেচতে হয় তাহলে 90 টাকাতে না বেচলে কৃষকের লাভ হবে না। তো 90 টাকাতে আম বেচা তো খুব কঠিন এখন, কারণ 50-60 টাকাতে আম পাওয়া যাচ্ছে, কৃষকের মাঠে সে আম পাওয়া যাচ্ছে 25-30 টাকা। এটা একটা সর্বনাশ কিন্তু।